Hi friends, welcome back to my channel. Myself Bishwarup Saha from Ashutosh College. So today I will discuss about second chapter of reproduction. Yes, we are talking about the sexual reproduction in flowering plant. So ভিডিওটি শুরু করার আগে রিপ্রোডাকশনের যে ফার্স্ট চ্যাপ্টারটি রিপ্রোডাকশন ইন অর্গানিজম যেটা বলেছেন, অর্থাৎ লাইফ স্পেনের যে ব্যাপারটা ছিল, সেক্সুয়ালের যে ব্যাপারটা, তো সেই সমস্ত ভিডিও আমি আপলোড করেছি। তো দুটো টপিকে আপলোড করেছি। সেই দুটো টপিক তোমাদের সুবিধার জন্যে আমি অবশ্যই আই বাটনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের জন্য আমি এবং তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। So let's start. স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম, অর্থাৎ মাইক্রোস্পোরাঞ্জিয়ামের গঠন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার প্রথমেই যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ফার্স্ট ভিডিওটি দেখোনি, তো তোমাদের সুবিধার্থে আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্স দুই জায়গায় আমি দিয়ে রাখবো। তোমরা চাইলে সেখান থেকে একবার গো থ্রু করে নিও, দেন এই স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম পড়লে তোমাদের এনসিইআরটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম, অর্থাৎ মাইক্রোস্পোরাঞ্জিয়ামের গঠন কী বলেছে? ইন এ ট্রান্সভার্সি সেকশন, ওকে, আর টাইপিক্যাল মাইক্রোস্পোরাঞ্জিয়াম অ্যাপিয়ার্স নিয়ার সার্কুলার ইন আউটলাইন। অর্থাৎ কী বলেছে? একটা ট্রান্সভার্সি সেকশনের কথা বলেছে, যেখানে মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা অনেকটা আউটলাইনটা কীরকম, অর্থাৎ সার্কেল মতো হয়, গোল আকৃতি। ওকে, নেক্সট বলেছে ইট ইজ দ্য জেনারেলি সারাউন্ডেড বাই 4 ওয়াল লেয়ার্স, অর্থাৎ এটা 4টা লেয়ার থাকে মাইক্রোস্পোরাঞ্জিয়ামে। বোঝা যাচ্ছে কী কী লেয়ারগুলো সম্বন্ধে বলেছে? যে এপিডার্মিস, এন্ডোসেশিয়াম, মিডিল লেয়ার এবং টেপেটাম। কী কী বলেছে তাহলে? বলেছে বলে এপিডার্মিস, এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট। এপিডার্মিস, এন্ডোসেশিয়াম, মিডিল লেয়ার এবং টেপেটাম। বোঝা যাচ্ছে? তো এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা কিন্তু ট্রান্সভার্সি সেকশনের যে অ্যান্থার, সেই ট্রান্সভার্সি সেকশন অফ অ্যান্থারের একটা অংশ। এই যে এখানে মিডিল লেয়ার দেখা যাচ্ছে, টেপেটাম আছে, স্পোরোজেনাস টিস্যু আছে, এন্ডোসেশিয়াম আছে, এপিডার্মিস একদম বাইরের অংশটা। তো ওটারই একটা ছোট্ট পার্ট এখানে আমাদের এখানে তুলে ধরেছে। ওকে, যে ফার্স্ট পার্ট একদম উপরে অংশটাকে বলা হচ্ছে এপিডার্মিস, নেক্সট আছে আমাদের এন্ডোথেসিয়াম, নেক্সট মিডিল লেয়ার, তারপর মাইক্রোস্পোর, মাদার সেল অ্যান্ড মেন যেটা একদম ভেতরের অংশ, সেটা আমাদের হলো টেপেটাম। বোঝা গেল? সো এবার বলেছে দ্য আউটার 3 ওয়াল লেয়ার্স পারফর্ম দ্য ফাংশন অফ প্রোটেকশন অ্যান্ড হেল্প ইন ডেন্সেস অফ অ্যান্থার টু রিলিজ দ্য পোলেন। কী বলেছে এটা? অর্থাৎ আমরা যেটা দেখলাম স্ট্রাকচারে, যে এই এপিডার্মিস, এন্ডোসেশিয়াম আর মিডিল লেয়ার, এদের কাজটা কি? এদের কাজটা হলো সেই অ্যান্থারটাকে প্রোটেকশন করা এবং ডেন্সেস অফ অ্যান্থার, অর্থাৎ যখন অ্যান্থারটা শুকে যাচ্ছে তখন পোলেনটাকে সঙ্গে সঙ্গে রিলিজ করাটা হলো তার কাজ, পোলেন বা পোলেন গ্রিনস। ওকে, নেক্সট দ্য ইনারমোস্ট ওয়াল লেয়ার ইজ দ্য টেপেটাম, অর্থাৎ একদম ভেতরে যে লেয়ারটার কথা বললাম সেটা টেপেটাম, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেয়ার। কেন? তার কারণটা হলো এটা, ইট নিউরিসেস দ্য ডেভেলপিং পোলেন গ্রিনস, অর্থাৎ পোলেন গ্রিনসগুলো যেগুলো ডেভেলপ পোলেন গ্রিনস তাদেরকে কিন্তু সে পুষ্টি যোগান দিচ্ছে কে? টেপেটামটা। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট লাইন। অর্থাৎ নেক্সট বলেছে সেল অফ দ্য টেপেটাম প্রসেস ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড দ্য জেনারেলি হ্যাভ মোর দ্যান 1 নিউক্লিয়াস। অর্থাৎ এই টেপেটামটা কী করছে? অর্থাৎ টেপেটামের মধ্যে থাকা যে সমস্ত সেলগুলো, সেগুলো হলো সাইটোপ্লাজমের মধ্যে থিকনেসটা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ ঘন করছে, এবং কী করছে? একের থেকে বেশি নিউক্লিয়াস দিচ্ছে, অর্থাৎ 2 থেকে 4টে 8টে এভাবে বাড়ছে, অর্থাৎ তার থিকনেসটা বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? নেক্সট এবার কী বলেছে? হোয়েন আ অ্যান্থার ইজ ইয়াং, আ গ্রুপ অফ কম্প্যাক্ট অ্যারেঞ্জড হোমোজেনাস cells called the sporogenous tissues occupies the center of each microorganism, অর্থাৎ প্রত্যেকটা মাইক্রোঅর্গানিজমে কী থাকছে? স্পোরোজেনাস টিস্যুসটা অকুপাইস হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে? সেই হোমোজেনাস সেলস। সো নাও এবার আমরা পড়ব হলো মাইক্রোস্পোরোজেনেসিস, অর্থাৎ মাইক্রোস্পোরোজেনেসিস মানে হলো পরাগরেণু উৎপাদন। কী বলেছে? অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে কী বলবো? যে পরাগধানীতে যে পরাগরেণু, সেই পরাগরেণুর মাতৃক হচ্ছে 2n, সেখান থেকে পরাগরেণু অর্থাৎ হ্যাপ্লয়েড যেটা এন, সেই যে সৃষ্টি হওয়ার যে প্রসেসটা সেটা হলো মাইক্রোস্পোরোজেনেসিস। তো এখানে বলেছে একই জিনিস, যে অ্যাজ দ্য অ্যান্থার ডেভেলপস দ্য সেল অফ দ্য স্পোরোজেনাস টিস্যুস আন্ডারগো মাইটোটিক
মাইটোটিক ডিভিশন টু ফর্ম মাইক্রোস্পোর টেট্রাস, মাইক্রোসোস টেট্রাস গঠন করছে, দ্যাট ইজ মাইক্রোস্পোরোজেনেসিস। ওকে, সো এখানে যে দুটো ছবির কথা আমি আগে বলেছিলাম, ওখানে বলা হয়েছিল যে এটা একটা ট্রান্সভার্সাল সেকশন অফ ইয়াং অ্যান্থার, তার কয়েকটা লেয়ারের কথা বলেছে, যেটা একদম বড় করে এখানে পাশের ছবিটাতে দেখিয়ে দিয়েছে। যে ছবিটা আমাদের এখানে এপিডার্মিস আছে, এন্ডোথেসিয়াম আছে, মিডিল লেয়ার আছে, মাইক্রোস্পোর মাদার সেল আছে এবং টেপেটাম আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেলগুলোকে, যে এপিডার্মিস আছে, এন্ডোথেসিয়াম আছে, মিডিল লেয়ার আছে, মাইক্রোস্পোর মাদার সেল আছে এবং টেপেটাম আছে। আর এটা কি, এটা একটা ম্যাচিওর ডিএনসিস অ্যান্থারের কথা যেটা বলেছিল, সেই ওই অ্যান্থারটা যেখানে যে অজস্র কোলন গঠন করছে। ওকে, সো এইবার আমাদের নেক্সট যে পার্টটা সেটা চলে যাবে। কী বলেছে, অ্যাজ ইচ সেল অফ আ স্পোরোজেনাস টিস্যুস ইজ ক্যাপাবল অফ গিভিং রাইজ টু আ মাইক্রোস্পোর টেট্রাট। ওকে, যেটা ক্যাপাবল হচ্ছে রাইজ করতে মাইক্রোস্পোর টেট্রাট। ইচ ওয়ান ইজ আ পোটেনশিয়াল কোলন, একটা হলো পোটেনশিয়াল কোলন অর মাইক্রোস্পোর মাদার সেল। The process of formation of microspore from a pollen mother cell, that is the PMC. Ask the question, what is the full form of PMC? Pollen mother cell. Through meiosis is called microsporogenesis. So it is microsporogenesis. The microspores as they are formed are arranged in a cluster of 4 cells. 4টা সেলের কথা বলেছে। The microspore tetrad, এই কারণে এটা বলে tetrad. As the anther, okay, as the anther dehydrate the microspore, হ্যাঁ ডিসোসিয়েট যেটা করে আলাদা আলাদা করে দিচ্ছে ফ্রম ইচ আদার, একে অপরের থেকে আলাদা আলাদা করে দিচ্ছে। আর কি করছে, এবং ডেভেলপিং ইনটু পোলেন গ্রিন, এবং পোলেন গ্রিনসটাকে ডেভেলপ করছে। ওকে, নেক্সট এবার বলেছে the inside each microsporangium several thousands of microspores or pollen grains are formed that are released with the dehiscence of anther, যে শুষ্ক হয়ে যাওয়া যে অ্যান্থার সেখান থেকে আবার রিলিজ হচ্ছে সে পোলেন। অর্থাৎ যখনই অ্যান্থার শুষ্ক হয়ে যাচ্ছে তখন টেপেটাম সেলগুলো কী করছে, রিলিজ করছে সেইগুলোকে, মানে টেপেটাম মতো এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, এদের কাজটা তো এটা। নেক্সট পোলেন গ্রিন। তো পোলেন গ্রিনের কথা কী বলেছে, দ্য পোলেন গ্রিনস represent a male gametophytes, that is most important line। আর পোলেন গ্রিনসটা কি, যেটা রিপ্রেজেন্ট করছে মেল গ্যামেটোফাইটিসকে। পরীক্ষার সময় আসে যে পোলেন গ্রিনসটা রিপ্রেজেন্ট করে কাকে, মেল না ফিমেল গ্যামেটোফাইটিসকে, তখন লিখতে হবে মেল ফিমেল গ্যামেটোফাইটিসকে। ইফ ইউ টাচ দ্য ওপেন অ্যান্থার অফ হিবিস্কাস, মানে জবা ফুলের কথা বলেছে, অথবা এনি আদার ফ্লাওয়ার, অথবা অন্যান্য যে কোনো ফুলের কথা বলেছে, ইউ উড ফাইন্ড ডিপোজিট অফ ইয়েলো হোয়াইট পাউডার পোলেন গ্রিনস অন ইউর ফিঙ্গার্স। Sprinkle these grains on a drop of water taken on a glass slide and and observe under this microscope. You will really are amazed at the variety of architecture, size, shape, color, designs seen on these pollen grains from different species. অর্থাৎ ডিফারেন্ট স্পিসিসের পোলেন গ্রিনসের ক্ষেত্রে তাদের সাইজ আলাদা, তাদের শেপস আলাদা, তাদের কালার্স আলাদা, তাদের ডিজাইনস আলাদা। সো দ্যাট ইজ অল অ্যাবাউট অফ আওয়ার পোলেন গ্রিনস। সো এবার আমি তোমাদের কয়েকটা ছবি দেখাচ্ছি, যে ছবিগুলো ভ্যারাইটি অফ দিস স্পিসিস। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 রকম ধরনের ভ্যারাইটি অফ পোলেন গ্রিনসের স্পিসিস আছে, যেটা আমাদের স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা হয়েছে। এটা এক ধরনের পোলেন গ্রিনসের পিকচার, এটা এক ধরনের পোলেন গ্রিনসের পিকচার, এটা এক ধরনের পোলেন গ্রিনসের পিকচার। ওকে, 3 রকমের কিন্তু। সো ওটাই বলেছে যে ভ্যারাইটি অফ ডিফারেন্ট স্পিসিসের কথা বলেছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবার আমরা বলবো পোলেন গ্রিনস আর জেনারেলি স্পেরিক্যাল, অর্থাৎ গোলাকৃতি, মেজারিং অ্যাবাউট 25 to 50 মাইক্রোমিটার্স ইন ডায়ামিটার। ইট ইজ আ প্রমিনেন্ট মানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টু লেয়ার ওয়াল। অ্যাট ফার্স্ট যেটা আমরা কথা বলেছি, প্রথম লেয়ারটা হলো এক্সাইন, অর্থাৎ দ্য হার্ড আউটার লেয়ার ইজ, যেটা অত্যন্ত শক্ত লেয়ার সেটা হলো এক্সাইন, যেটা তৈরি হয়েছিল কিনে স্পোরোপলিনিন নিয়ে। এবার স্পোরোপলিনিন যেটা কাজ কি, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক ম্যাটেরিয়াল। ইট ক্যান উইথস্ট্যান্ড, যেটা রেজিস্ট্যান্ট, প্রতিরোধ করতে পারে হাই টেম্পারেচারকে এবং স্ট্রং অ্যাসিড এবং অ্যালকালাইকে, অ্যাসিডকেও সে প্রতিরোধ করে দিচ্ছে, বুঝতে পারছো। সো নেক্সট, নো এনজাইম দ্যাট ডিগ্রেডস পোলিনিন, কোনো এনজাইমই ডিগ্রেডস করতে পারে না পোলিনিনকে, ইজ সো ফার। সো পোলেন গ্রিনস এক্সাইন হ্যাজ প্রমিনেন্ট অ্যাপারেচার্স কল জাম প্রসেস। কী বলেছে, জাম প্রসেসের কথা বলেছে। হোয়ার স্পোরোপলিনিন ইজ অ্যাবসেন্ট, যেখানে স্পোরোপলিনিনটা কিন্তু অ্যাবসেন্ট থাকছে।
না পোলেন গ্রেনস আর ওয়েল প্রিজার্ভ অ্যাজ ফসিল। এই পোলেন গ্রেনসটা কিন্তু খুব ভালো ফসিলের কাজ করে। কেন? কারণ তার মধ্যে স্পোরোপোলেনিন আছে। ওকে, দ্য এক্সাইন এক্সিবিটস আ ফ্যাসিনেটিং অ্যারে অফ প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস। ওকে, সো নাও এবার আমরা তো বাইরের লেয়ারটা করলাম, এবার আমরা ভেতরের লেয়ারটা করি। দ্য ইনার ওয়াল অফ দিস পোলেন গ্রেনস ইজ কল্ড দ্য ইনটাইন বা ইনস্টাইন। ইট ইজ দ্য থিন, অত্যন্ত থিন লেয়ার এবং কন্টিনিউয়াস লেয়ার মেড আপ দিস সেলুলোজ অ্যান্ড পেকটিন। অর্থাৎ সেলুলোজ এবং পেকটিন দিয়ে তৈরি হচ্ছে কিন্তু আমাদের এই ইনস্টাইনটা। ওকে, দ্য সাইটোপ্লাজম অফ পোলেন গ্রেনস ইজ সারাউন্ডেড বাই আ প্লাজমা মেমব্রেন। এটা প্লাজমা মেমব্রেনও তার মধ্যে থাকছে। হোয়েন দিস পোলেন গ্রেনস ইজ ম্যাচিউর ইট কন্টিনিউয়াস টু সেল। এবার এটার মধ্যে দুটো সেল, একটা ভেজিটেটিভ একটা জেনারেটিভ সেল। ওকে, এবার বলেছে এই ভেজিটেটিভ সেলের কথা, যে ভেজিটেটিভ সেল ইজ আ বিগার, হ্যাজ অ্যাবান্ডেন্ট ফুড রিজার্ভ অ্যান্ড দ্য লার্জ ইরেগুলারলি শেপড নিউক্লিয়াস। দ্য জেনারেটিভ সেল ইজ আ স্মল অ্যান্ড ফ্লোটস ইনটু দ্য সাইটোপ্লাজম অফ দ্য ভেজিটেটিভ সেল। অর্থাৎ ভেজিটেটিভ সেলের উপরে জেনারেটিভ সেলটা ভাসছে, যে সাইটোপ্লাজম যে ফ্লোটস করছে, ফ্লোট মানে ভাসা। ইট ইজ আ স্পেন্ডেল শেপড, ওকে, with dense cytoplasm and the nucleus. In a over 60% of angiosperm, pollen grains and shaped. Pollen grains are sheet at this two cell stage. In the remaining species, the generative cells divides mitotically to give rise to the into the two male gametes এর কথা বলেছে। Two male gametes before pollen grains are shed, three cell stage. Okay. Now, pollen grains are of many species causes several allergies, bronchial afflictions in some people, often leading to chronic respiratory disorders, asthma, bronchitis, etc. যে সমস্ত দীর্ঘকালব্যাপী এই সমস্ত রোগগুলো সেগুলো কিন্তু মানুষের হচ্ছে এই কারণে। ইট মে বি মেনশন দ্যাট পার্থেনিয়াম, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই পার্থেনিয়াম or carrot grass that come into India as a contaminant with imported wheat has become ubiquitous, মানে সর্বব্যাপী চারিদিকে, in occurrence and causes pollen allergy, যার কারণে সেই পোলেন অ্যালার্জিটা হচ্ছে মানুষের, যেটা দীর্ঘস্থায়ী ব্যাপার হচ্ছে। ক্রনিক মানে হলো দীর্ঘস্থায়ী, স্থায়ী থাকছে, যে অ্যাস্থেমা, ব্রঙ্কাইটিস। ওকে, সো এবার বলেছে এই যে পোলেন গ্রেনসটা কিন্তু অনেক সময় নিউট্রিয়েন্টস হিসেবে কাজে লাগে। অর্থাৎ কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন এই প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টস ট্যাবলেটস হিসেবে মানুষ অনেক সময় এগুলো কিন্তু নিজেদের দেহে কিন্তু ঢোকাচ্ছে বাইরে থেকে। কী বলেছে? পোলেন গ্রেনস আর রিচ ইন নিউট্রিয়েন্টস, ইট হ্যাজ বিকাম আ ফ্যাশন ইন রিসেন্ট ইয়ার। এটা একটা ফ্যাশনের মতো হয়ে গেছে এই রিসেন্ট কিছু বছরে, টু ইউজ পোলেন ট্যাবলেটস অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট হিসেবে এটা ঢোকাচ্ছে ভিতরে, যেটা অনেক সময় দেখা যায় কোথায়, ওই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেগুলো, সেই ওয়েস্টার্ন দেশগুলোতে দেখা যাচ্ছে লার্জ নাম্বার অফ পোলেন প্রোডাক্টস ইন দ্য ফর্ম অফ ট্যাবলেটস, সিরাপ হিসেবে ব্যবহার করছে এগুলোকে, আর অ্যাভেলেবেল ইন দিস মার্কেট। অর্থাৎ এগুলো সব বাজারে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, যেই যাচ্ছে সেই পাচ্ছে এগুলো। সেই পোলেন গ্রেনসটাকে কী হিসেবে ব্যবহার করছে? ফুড সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করছে, যেটা আমাদের ট্যাবলেট হিসেবে লাগছে, যে ট্যাবলেটগুলো আছে মানে, এছাড়া যে সিরাপ আছে, যেগুলো সিরাপ সব আমাদের। ওকে, নেক্সট বলেছে যে পোলেন কনজিউমেশন হ্যাজ বিন ক্লাইম্ড টু ইনক্রিজ দ্য পারফরমেন্স। অর্থাৎ এই পোলেন জিনিসটা যখন সে কনজিউম করছে নিজেদের দেহের মধ্যে, তখন কী হচ্ছে, তার মধ্যে একটা ইনক্রিজ হচ্ছে তার পারফরমেন্সটাকে। কাদের ক্ষেত্রেটা? যাদের ক্ষেত্রে তাহলে অ্যাথলেটিক্স, যারা হলো অ্যাথলেটিক্সের কাজে, যারা বেশি জোরে দৌড়চ্ছে, যারা জিম টিম যারা করছে, এরকম টাইপসের লোকের। এছাড়াও রেস হর্স, যারা মানে অনেক সময় না যে প্রতিযোগিতাগুলো রেস হর্সে, তো তাদের সেই সমস্ত ঘোড়াগুলোকে এগুলো কিন্তু বাইরে থেকে ফুড সাপ্লিমেন্ট হিসেবে যোগ করা হচ্ছে। তো এইগুলো হলো তার হলো এক্সাম্পল, এগুলো তাই যে ছবিগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। নেক্সট বলেছে হোয়েন ওয়ান্স দেয়ার শিট, যখন তারা শিট মানে এই শিট মানে কিন্তু শেল্টার মানে চালা। পোলেন গ্রেনস হ্যাভ আ লেন টু আ স্টিগমা বিফোর দে লস ভায়াবিলিটি, তারপর তারা তাদের ভায়াবিলিটিকে লস করবে যদি তারা ফার্টিলাইজেশন করা অংশগ্রহণ করতে পারে। How long do you think the pollen grains retain viability? The period of which pollen grains remain viable is highly variable The period of which pollen grains remain viable is highly variable and to some extent depends on the prevailing temperature and humidity. কিছু কিছু টেম্পারেচারের উপর নির্ভর করছে সেটা, এবং ওটা সেই হিউমিডিটির উপর নির্ভর করছে, আর্দ্রতা থেকে। In some cereals such as rice, wheat,
পোলেন গ্রেনস লস ভায়োবিলিটি উইদিন 30 মিনিটস অফ দেয়ার রিলিজে। আর কি হচ্ছে, অ্যান্ড ইন সাম মেম্বার্সের কথা এখানে বলেছে, যেমন রোজেসিয়া আছে, লিগুমিনোসেস আছে, সোলেনেসিয়া আছে। দে মেইনলি ভায়াবিলিটি ফর মান্থস, কিছু মান্থের জন্য তারা সেটা ভায়াবল থাকছে। ইউ মে হ্যাভ হিয়ার টু স্ট্রং সেমস অর স্পার্মস অফ মেনি অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যানস ফর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। অর্থাৎ কিছু কিছু আমরা জানি অনেক সময় যে এই বলেছিলাম না লিকুইড নাইট্রোজেনের কথা, যেটা এখানে বলেছে যে 196 ডিগ্রি বা 190 ডিগ্রি অনেক সময় লেখা থাকে, তো যাই হোক -196 ডিগ্রি সেলসিয়াসে মাথায় রাখবো। তো সেই লিকুইড নাইট্রোজেনে অনেক সময় কী হয়, সিড ব্যাংক করা হচ্ছে। তো এই সিড ব্যাংকের মতো অনেক সময় কী হচ্ছে, পোলেন গ্রেন, সেই পোলেন ব্যাংকটাও কিন্তু সংরক্ষণ করা রাখা হয়, কনজিউম করা হচ্ছে, স্টোর করা হচ্ছে। এই যে সাচ স্টোরড পোলেন ক্যান বি ইউজড অ্যাজ আ পোলেন ব্যাংকস সিমিলার টু সিড ব্যাংক। সিড ব্যাংকের মতো পোলেন ব্যাংকটাও কিন্তু এখন কী করা হচ্ছে, ইউজ করা হচ্ছে এই ক্ষেত্রে লিকুইড নাইট্রোজেন ইন ক্রপ ব্রিডিং প্রোগ্রামস। ওকে, সো আজকের ভিডিওটি আমাদের এখানেই কমপ্লিট হলো। আমরা স্ট্রাকচার অফ মাইক্রোস্পোর এনজাইম পড়লাম, তারপর আমরা পোলেন গ্রিন পড়লাম, অ্যান্থার পড়লাম, এবং পোলেন গ্রিনসটা আমাদের কোথায় কোথায় লাগছে, যেহেতু আমরা এখন যেটা দেখলাম রিসেন্ট ইয়ারে ফুড সাপ্লিমেন্ট হিসেবেও লাগলো, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে খুবই অ্যাভেলেবেল মার্কেটগুলোতে। তো আজকের ভিডিওতে এখানেই কমপ্লিট করলাম এতটুকু পার্ট। নেক্সট যেটা শুরু করবো সেটা আমাদের হলো পিস্টিল নিয়ে আমরা শুরু করবো, পিস্টিল ওভিউলার এমব্রায়ো সেক। ওকে, তো আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করা থাকলে নেক্সট যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো কিন্তু তোমাদের যে মোবাইল থাক বা ল্যাপটপ থাক যাই হোক না কেন আগে গিয়ে পৌঁছবে এবং তোমরা আমার ভিডিওটি অবশ্যই দেখতে পাবে। এছাড়া শেয়ার করতে ভুলো না। যদি কোথাও কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তার আনসার করে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের ডাউটগুলো সব ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং লেটস ক্র্যাক ইট চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।